তো সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমি এফএ এমিরেটস যে কাপ ছিল তার সেমিফাইনালের ম্যাচ ছিল ম্যানচেস্টার সিটি এবং চেলসি। তো সেই ম্যাচের ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন, ম্যানচেস্টার সিটি 1-0 গোলে জিতে তারা ফাইনালে পৌঁছে গেছে। তো আজকে সেই ম্যাচের বিস্তারিত নিয়ে আলোচনা করবো, অ্যানালিসিস করব, কী কী ভুল ছিল ম্যানচেস্টার সিটির বা কী কী ভুল ছিল চেলসির, বা কী কী জায়গা থেকে ম্যানচেস্টার সিটি আজকে ফাইনালে পৌঁছেছে এবং কী কী জিনিস বা কী কী ভুলের জন্য আজকে চেলসি ফাইনালে যেতে পারেনি। তো চলো ভিডিওটা আগে বলা যাক। তো এখানে দেখতেই পাচ্ছ যে এখানে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে স্টেফান ওর্টেগা। সবার প্রথমে তোমাদেরকে লাইন আপটা দেখিয়ে দিই। তো ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়ন্স লিগের সময়কার যে লাইন আপ ছিল সেম লাইন আপ, 3-2-4-1। এখানে দেখতে পাচ্ছেন গোলকিপার কিন্তু ছিল স্টেফান ওর্টেগা, কাইল ওয়াকার খেলেছিল, মেন সেন্টার ব্যাকে কিন্তু জন স্টোন খেলেছিল, রুবেন ডিয়াস খেলতে পারেনি, এবং তারপরে নাথান একে, আর মাঝমাঠে রড্রি আর আকাঞ্জি সেম চ্যাম্পিয়ন্স লিগে যে মাঝমাঠটা রেখেছিল। এবং দেখতে পাচ্ছেন এখানে বার্নার্ডো সিলভা, ফিল ফোডেন, কেভিন ডি ব্রুইন এবং জ্যাক গ্রিলিশ। আর উপরে আর্লিং হাল্যান্ড কিন্তু খেলেনি, যেহেতু আর্লিং হাল্যান্ডের একটা সামান্য ছোট চোট আছে, ওই জন্য জুলিয়ান অ্যালভারেজকে খেলানো হয়েছে। আর চেলসির ফরমেশন দেখতে পাচ্ছে, চেলসির ফরমেশন ছিল 4-2-3-1। পেট্রোভিচ গোলে, থিয়াগো সিলভা, চাওলবা, গুস্তো, কুকুরেলা ডিফেন্ডার, এনজো ফার্নান্ডেজ এবং ক্যাসেডো মাঝমাঠে, গ্যালাগার, পালমার, মাদুয়েকে এবং নিকোলাস জ্যাকসন। তো বন্ধুরা, সবার প্রথমে কথা হলো ম্যানচেস্টার সিটি টিম নিয়ে। ম্যানচেস্টার সিটি বন্ধুরা একটি আলাদাই লেভেলের টিম, যে টিমটা আমরা সবাই হয়তো জানি, যে কারণে হয়তো তারা প্রিমিয়ার লিগের টপে আছে। এবং পেপ গার্দিওলার আন্ডারে তার টিম কিন্তু, যে টিমই নামাক, পেপ গার্দিওলা এ বি, সেই টিমই কিন্তু খুব ভালো খেলে। তো বন্ধুরা, এই ম্যাচেও কিন্তু তারা খুব ভালো খেলেছে। কেভিন ডি ব্রুইনের কাছ থেকে কিন্তু সেই রকম পারফরমেন্স আমরা পাইনি। আপনারা যারা যারা ম্যাচটি লাইভ দেখেছেন বা হাইলাইট দেখেছেন, কেভিন ডি ব্রুইন কিন্তু ঠিকঠাক একটা খুব গুরুত্বপূর্ণ ভাইটাল প্রথম দিকে একটা পাস বাড়িয়েছিল ফিল ফোডেনকে, বাট ফিল ফোডেন সেটা দুর্ভাগ্যবশত মিস করে যায়। এবং এছাড়াও অনেক কিছু কিছু ভালো পাস বাড়িয়েছে, এমনকি যে গোলটা বার্নার্ডো সিলভা দিল সেটাও কেভিন ডি ব্রুইন অ্যাসিস্ট করেছে। সেখানে পেট্রোভিচের হালকা সামান্য একটা টাচ লেগেছিল, যার জন্য সেটা ডিফ্লেক্ট হয়ে বার্নার্ডো সিলভার কাছে যায় এবং বার্নার্ডো সিলভা গোলটি দিয়ে দেয়। এছাড়া ফিল ফোডেন কিন্তু ভালো খেলেছে, বার্নার্ডো সিলভা গোল দিয়েছে, এবং জ্যাক গ্রিলিশ কিন্তু লেফট উইনের প্রথমার্ধ থেকেই খুব ভালো খেলেছে এবং নানা রকম কি পাস বা নানা রকম অ্যাকুরেট পাস বাড়িয়েছে, যেটা কিন্তু ম্যানচেস্টার সিটির যে অ্যাটাকিং বা লাইন আপটা সেটা কিন্তু খুবই শক্তিশালী ছিল। তো যাই হোক, 66 মিনিটে কিন্তু পেপ আরও একটা মাস্টার প্ল্যান খেলেছে। পেপের মাস্টার প্ল্যানটা হলো এই যে জ্যাক গ্রিলিশ একটি সামান্য চোট পায় ময়েসেস ক্যাসেডোর সাথে, চেলসির যে মাঝমাঠ তার সাথে একটি ট্যাকেল হয়, এবং ট্যাকেলে কিন্তু জ্যাক গ্রিলিশ চোট পায়, এবং চোট পাওয়ার ফলে জ্যাক গ্রিলিশ সেই মাঠ থেকে মাঠ ছেড়ে উঠে যেতে হয়, এবং 66 মিনিটে তিনি নামান হচ্ছে জেরেমি ডোকুকে। তো দেখতে পাচ্ছেন 66 মিনিটে নেমেছে জেরেমি ডোকু। এবং এখানে পেপের মাস্টার প্ল্যানটা হলো এই যে জেরেমি ডোকুর কিন্তু অনেক কিছু ভালো আছে, যেমন জেরেমি ডোকুর ড্রিবলিং ভালো, স্পিড ভালো, এবং তাকে নামানো হয়েছে 66 মিনিটে। মানে কি, লাস্ট টাইমে ম্যানচেস্টার সিটি যখন গোল পাচ্ছে না, তো সেই টাইমে পেপ দেখলো যে এই সময় আমাকে গোল পেতে হবে, তাহলে অ্যাটাকিং লাইনে আমাকে স্পিডটা বাড়াতে হবে। সেই জন্য কিন্তু তিনি একটা মাস্টার স্ট্রোক, জেরেমি ডোকু এমনিই তিনি নামাতেন, তাছাড়া এখানে আরও মানে তার ভাগ্যটা আরও ভালো হয়ে গেল কীভাবে, জ্যাক গ্রিলিশ চোট পেয়েছে, ফলে তিনি আরও একটু আগে ডোকুকে নামাতে শুরু করেন। তো ডোকুকে নামানোর পর সেখান থেকে চেলসির যে রাইট ব্যাক ছিল মালো গুস্তো, তো সেখান থেকে প্রায়ই জেরেমি ডোকু তাকে বিট করে ঢুকে যাচ্ছিল, এমনকি মালো গুস্তো তাকে ধরে রাখতে পারছিল না। সম্ভবত একটা বল হয়তো মালো গুস্তো ব্লক করতে পেরেছে এবং বাকিগুলো ব্লক করতে পারেনি, ফলে সেই জায়গাটা কিন্তু চেলসির একটা খুব বড় উইক পয়েন্ট ছিল, যে জেরেমি ডোকুর কাছ থেকে প্রত্যেকটা বল কিন্তু চেলসির গোলের মধ্যে সামনে চলে আসছে বা গোলের মধ্যে ঢুকছে। তো সেখানে কিন্তু ডিফেন্সের কিছু করার নেই, যেহেতু রাইট ব্যাক থেকে জেরেমি ডোকুকে ওপেন করে দেওয়া হচ্ছে, ফলে সেখান থেকে কিন্তু কী পাসগুলো আসছে, এবং এখানে তো ফিনিশ করার জন্য জুলিয়ান অ্যালভারেজরা দাঁড়িয়ে আছে। ফলে যাই হোক, সেটা চেলসির ডিফেন্স ভালো করেছে, থিয়াগো সিলভা বা চাওলবা ছিল বলে সেই প্রত্যেকটা শট ব্লক হয়ে গেছে, সেটা নিয়ে কোনো হয়নি। কিন্তু শেষমেশ শেষ রক্ষাটা কিন্তু চেলসি করতে পারেনি, ম্যান সিটির কাছে হার মানতে হয়েছে। পালমারের কথা বলবো, অ্যাজ ওয়েল অ্যাজ পালমার যেমন খেলে আর কি, তার ফর্মার টিম ছিল এই ম্যানচেস্টার সিটি, সেখানে তিনি সেরকম চান্স পায়নি বলে এখন চেলসিতে এসে কিন্তু দুর্দান্তভাবে খেলছে। এমনকি বলতে পারে এই সিজনের চেলসির সবথেকে বেস্ট সাইনিং হচ্ছে পালমার তার খেলাটা দেখিয়েছে। পালমারের জন্য আর কি একটু সমস্ত চেলসি ফ্যানদের খারাপ লাগা উচিত, কারণ সে তার নিজের বেস্টটা দেওয়ার পরেও কিন্তু চেলসি ম্যাচটা দিতে পারেনি। এইবার আমি কথা বলবো হচ্ছে নিকোলাস জ্যাকসন, দ্য ওয়ার্স্ট সাইন এভার ইন চেলসি।
চেলসির এত ভালো ভালো স্ট্রাইকার, আপনি যদি চেলসির হিস্ট্রি দেখেন সেখান থেকে দিদিয়ার দ্রোগবা, প্রথমেই নামটি উঠে আসে দিদিয়ার দ্রোগবা, তারপরে ধরুন দিয়াগো কোস্তা, মোরাতা, ফার্নান্ডো টোরেস, এত ভালো ভালো স্ট্রাইকার। এমনকি কিছুদিন আগেও ছিল যখন 2021 সালে চ্যাম্পিয়ন্স লিগ জিতলো টনি আব্রাহাম। এত ভালো ভালো স্ট্রাইকার থাকা সত্ত্বেও, রোমেরো লুকাকু, যত নাম নেবো তত কম হয়ে যাবে, এত ভালো ভালো স্ট্রাইকার থাকা সত্ত্বেও কিন্তু চেলসির এবারে এমন একটি স্ট্রাইকার, জানি না চেলসির মালিক বা চেলসির কোচ কী কারণে চুজ করলো এই যে সাইনিংটা নিকোলাস জ্যাকসনের। তিনি কিন্তু আগে ভিয়ারালে খেলতেন স্প্যানিশে লালিগায়, সেখান থেকে তিনি তাকে চেলসিতে যোগদান করলেন। তিনি কিন্তু এইবারের মানে আমার মতে এটা কিন্তু ওয়ার্স্ট সাইন, সবথেকে খারাপ সাইনিং হচ্ছে চেলসি টিমে এই নিকোলাস জ্যাকসন। নিকোলাস জ্যাকসন আপনি দেখতে গেলে, আপনি যদি প্রত্যেকটা ম্যাচ চেলসি দেখেন, হয়তো কারোর টাইম হয় না, বাট আপনি যদি হাইলাইটও দেখেন, যখন কোনো পারলে একটু হাইলাইট দেখবেন, বড় বড় ম্যাচে প্রচুর মিস, মানে এত মিস একটা প্রিমিয়ার লিগের মতো টিমে তুমি যদি খেলো তাহলে তোমার এত মিস করা উচিত না। যে জায়গাটা কিন্তু নিকোলাস জ্যাকসন সিনসিয়ার নয়, এবং সেটা আজকে থেকে না, বহু ম্যাচ আগের সিজন এই সিজন দুটো সিজনেই কিন্তু সে এরম করেছে। আমি ঠিক শিওর নই, তবে ওনার নিকোলাস জ্যাকসনের স্ট্যাটস আপনি যদি দেখেন তাহলে 38 ম্যাচে সামথিং খুব কম গোল, 10 থেকে 13-12 এরকম গোল। একটা স্ট্রাইকারের কিন্তু এরকম মানে হওয়া উচিত না। ওদিকে আর্লিং হ্যালান্ড দেখুন, আর তার থেকে বড় কথা হচ্ছে নিকোলাস জ্যাকসনের প্রথম কথা বলতে না আছে স্ট্রেংথ। আজকের ম্যাচে একটা ভাইটাল জায়গায় দেখলাম নিকোলাস জ্যাকসনকে কাইল ওয়াকার জাস্ট একটা স্লাইড পুশ করে এবং তার ফলে নিকোলাস জ্যাকসন পড়ে যায়। একটা স্ট্রাইকার যখন আমি খেলবো তখন আমার নিশ্চয়ই লক্ষ্য হবে সব দিক থেকে আমি পাবো। হ্যাঁ, পেনাল্টি বক্সের মধ্যে অ্যাডভান্টেজ নিতেই চাইবে পেনাল্টির, কিন্তু রেফারি তো এটা প্রিমিয়ার লিগ খেলছো, তুমি তো কোনো পাড়ার ফুটবল খেলছো না যে এমনি চাইলে পেনাল্টি দিয়ে দেবে। তো প্রিমিয়ার লিগ খেলছো মানে কি, আমার সেরকম ব্যালেন্স রাখা উচিত। তো যাই হোক, নিকোলাস জ্যাকসন আমার মতে একটা কমপ্লিট স্ট্রাইকার না। এত ভালো ভালো স্ট্রাইকার আছে থাকা সত্ত্বেও চেলসির ম্যানেজমেন্ট কেন এই স্ট্রাইকারটাকে কিনে সব থেকে বাজে সাইনিং চেলসির হিস্ট্রিতে একটা স্ট্রাইকার হিসেবে। না ফিনিশিং আছে, না কিছু আছে, জাস্ট স্পিডও খুব ভালো এমন কিছু বলবো না, জাস্ট 88 নর্মাল একটা স্ট্রাইকারের স্পিড যেমন থাকা উচিত সেরকম স্পিড আছে। এমনকি কি পাসিংও নেই যে ধরুন একটুখানি ডাউন থেকে খেললে সে পাস দেবে, সেরকমও নেই। এদিকে আছে এর থেকে লেফট উইনে যে মুদ্রিক বলে প্লেয়ারটা আছে, সে অন্তত নিকোলাস জ্যাকসনের থেকে ভালো খেলে, তার বরঞ্চ স্পিড আছে বা যাই হোক কী পাস বাড়ানোর ক্ষমতা আছে, বাট নিকোলাস জ্যাকসনের কিন্তু নেই। আপনি এই ম্যাচে দেখবেন বহু চান্স নিকোলাস জ্যাকসন মিস করছে, গোলকিপারের হাতে মাঝে ফাঁকা গোল থাকা সত্ত্বেও মারতে পারছেন। এমনকি একটা গোল তো তিনি স্টেফান ওর্টেগাকে বিটও করলেন, বাট বলে জড়াতে পারলেন না, তার উইক ফুট বলে একটা ফুটের জন্য তিনি আটকে গেলেন। যাই হোক, আমার মতে চেলসি সব থেকে ওর সাইন নিকোলাস জ্যাকসনকে আমার মতে কয়েকটা ম্যাচের জন্য রেস্ট দেওয়া উচিত, বিকল্প কোনো পথ ভাবা উচিত। ক্রিস্টোফার এনকুকুর যেহেতু চোট, তাই বিকল্প কোনো পথ চেলসির ম্যানেজমেন্টে যে আছে মারুসিও পোচেত্তিনো, তাকে ভাবা উচিত। নাহলে নিকোলাস জ্যাকসনের দ্বারা আমার মনে হয় না যে চেলসি যদি কিছু করতে চায়, যে কটা ম্যাচ বাকি আছে একটু যদি পয়েন্ট টেবিলের উপরে উঠতে চায়, তাহলে নিকোলাস জ্যাকসনকে কিন্তু কয়েকটা ম্যাচ রেস্ট দেওয়া উচিত। তিনি তার পারফরমেন্স করতে পারছেন না পরপর বহু ম্যাচে, এবং তা সত্ত্বেও চেলসির ম্যানেজমেন্ট তাকে কেন খেলাচ্ছে আমি জানি না। তো চলুন ম্যাচে আগে বাড়িয়ে, অনেকটা কথা বলা গেলো নিকোলাস জ্যাকসনকে নিয়ে। তো ননি মাদুয়েকের স্পিড আছে, ঠিকঠাক খেলেছে। আর এবং এনজো ফার্নান্ডেজের কথা বলবো, এনজো ফার্নান্ডেজ বিশ্বকাপ চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তিনি তার ক্লাস দেখাবেনি। তিনি অনেক ভাইটাল কি পাস বেড়েছেন, অনেক কিছু ব্লক করেছেন, ইন্টারসেপশন করেছে, যেগুলো খুবই ভালো। বাট ময়েসেস ক্যাসেডো, এই যে কলম্বিয়ার যে ইকুয়েডারের যে প্লেয়ারটা, ইনিও কিন্তু অনেক টাকা দিয়ে প্রায় $130 মিলিয়ন দিয়ে চেলসি থেকে কিনেছে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু তিনি কোনো ম্যাচেই পারফর্ম করেন না, খুব রেয়ার, মানে হাতে গোনা কয়েকটা মাত্র। কিন্তু চেলসির মতো টিমে যখন আমি খেলছি, যার হিস্ট্রি ভালো, লেগেসি ভালো, তারা আমার সেটা মাথায় রাখা উচিত যে আমি কীভাবে খেলবো না খেলবো। তো আমার মনে হয় না ময়েসেস ক্যাসেডো সেরকমভাবে কোনো কিছু খেলে বলে। আপনাদের কি মতামত? আপনারা যারা যারা চেলসি ফ্যান আমার ভিডিওটা দেখছেন, বা যারা যারা ফুটবলটা দেখেন বা বোঝেন, আপনারা চট করে একটু হাইলাইটটা দেখে আসতে পারেন, বা অন্যান্য ম্যাচগুলো দেখতে পারেন, বা যারা নিয়মিত চেলসির ম্যাচগুলো ফলো করেন তারা হয়তো জানেন যে ময়েসেস ক্যাসেডো কেমন প্লেয়ার। তো চলুন আগের কথা বলি, আর বেশি কথা বলবো না, কারণ এই ম্যাচটা আজকে একটু আগে শেষ হলো, তো আমি এখন রাত্রেবেলা ভিডিওটা বানাচ্ছি। তো দেখতে পাচ্ছেন বার্নার্ডো সিলভা গোল দিয়েছে 84 মিনিটে, আর স্টেফান ওর্টেগা ম্যান অফ দ্য ম্যাচ দেওয়ার কারণ হচ্ছে বহু শট স্টেফান ওর্টেগা শিখিয়েছে। পালমারের একটি শট, নিকোলাস জ্যাকসনের বহু শট, এবং অনেক ভাইটাল জায়গা থেকে ওর্টেগা ম্যান সিটিকে বাঁচিয়েছে।
আর নিকোলাস জ্যাকসনের কথাই তো বললাম, ফিনিশিং তো প্রায় নেই বললেই চলে, যা মারছে এমনি ওপেন বক্সে আপনি যদি ওনাকে দেন তাহলে উনি কিন্তু গোলকিপারের হাতে মারছেন, অনেক জায়গা থেকে মিস হয়ে গেছে। এমনকি আরও একটা ভাইটাল পয়েন্টের কথা হলো, সেটা হলো পালমারের একটি ফ্রি কিক। পালমারের একটি ফ্রি কিকে আপনারা যদি দেখে থাকেন, জ্যাক গ্রিলিশের হয়তো বাম হাতে লেগেছে, সেটা বক্সের ভেতরে, আই থিঙ্ক ভার নেওয়া হয়েও ছিল, বাট মানে ভিএআরে সেটা হ্যান্ডবল হিসেবে হয়নি। তো আপনাদের কি মতামত সেটাও জানাবেন, আশা করছি ওটা হয়তো হ্যান্ডবল ছিল বা নাও ছিল, সেটা আপনাদের মতামত কী যেটা জানাবেন, যেহেতু ভিআরে চেক হয়েছে, সেখানে আমার কোনো মতামত নেই। তো এই ছিল আজকের ম্যাচের সামারি, দেখতেই পাচ্ছেন। আর একটু স্ট্যাটাসটা দেখিয়ে দিই। ও আরেকটা কথা, যে এখানে দেখতে পাচ্ছেন চেলসি পরাজিত, ম্যানচেস্টার সিটি উঠে গেল ফাইনালে এফএ কাপের। আর ওদিকে কালকে খেলা আছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং কভান্ট্রি, সেখান থেকে যে জিতবে তারা হবে চ্যাম্পিয়ন। তো স্ট্যাটাসটা দেখিয়ে দিই, অ্যাজ ওয়েল অ্যাজ ম্যানচেস্টার সিটি পেপ গার্দিওলার ট্যাকটিক্স যেমন হয়, পাসিং, শুধু পাসিং 1-to-1 পাসিং, সেই হিসেবে 62% পাসিং, আর চেলসি 38% বল পজিশন। তো দেখতে পাচ্ছেন অ্যাকুরেট পাসের মধ্যে 525টা পাস খেলেছে, যার মধ্যে 90% অ্যাকুরেট। আর চেলসি সেখানে খেলেছে মাত্র 300টা পাস, 290টা পাস, তার মধ্যে 81% অ্যাকুরেট। তো ফাউলস কমিটেড করেছে ম্যানচেস্টার সিটি 9টা, চেলসি 11টা, কর্নার নিয়েছে 8টা 4টে, টোটাল শট হয়েছে ম্যানচেস্টার সিটির 14টা, চেলসির 1টা, যেখানে শটস অন টার্গেট ছিল ম্যানচেস্টার সিটির 3টে, কিন্তু চেলসি ছিল 5টা। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন 5টা শটের মধ্যে একটাও কিন্তু কাজে লাগাতে পারেনি চেলসি। তো এই ছিল আজকের ফার্স্ট হাফ সেকেন্ড হাফে খেলা। তো লাইন আপটা আপনারা দেখতেই পাচ্ছেন, সবাই ম্যানচেস্টার সিটি মোটামুটি ভালো খেলেছে, চেলসিরও সবাই ভালো খেলেছে। আশা করছি চেলসির যে ফর্ম বা চেলসির যে হিস্ট্রি ছিল, সেই অনুযায়ী চেলসির এখন সেই খেলাটা দিতে পারছে না, কিন্তু ভবিষ্যতে সেই খেলাটা দেবে, আমিও সেই জিনিসটা বিশ্বাস করি। বাট ম্যানচেস্টার সিটি অ্যাজ ওয়েল অ্যাজ টপ ফর্মে আছে এখন। আশা করছি ম্যানচেস্টার সিটি হয়তো এফএ কাপটা জিততে পারে এবং প্রিমিয়ার লিগও জিতবে। তো ম্যানচেস্টার সিটির জন্য রইল শুভকামনা, আর চেলসির জন্য রইল ভবিষ্যতে যেন তারা কিছু ভালো, মানে পজিটিভ কিছু যেন চিন্তা করে। মারুসিও পোচেত্তিনো একটা বহুত এক্সপিরিয়েন্স কোচ, এবং চেলসির ম্যানেজমেন্টও যিনি আছে টোড ভ্যালি, তো উনিও কিন্তু অনেক কিছু করে, শুধুমাত্র অঢেল টাকা দিয়ে প্লেয়ার কিনে মানে করে আছেন। আর কোনো আপনারা আরও একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, যে চেলসির বিরুদ্ধে মানে এমন কিছু ফ্যানেদের অভিযোগ আছে, যে চেলসি দেখবেন কোনোদিন কোনো লাইন আপ ঠিক নেই, অ্যাকুরেট কোনো প্লেয়ার কোনোদিন খেলে না। একদিন পালমার রাইট সাইডে, একদিন পালমার মাঝখানে, একদিন মাদুওকে খেলছে, একদিন মাদুওকে খেলছে না, কোনোদিন রোহিত স্ট্যার্লিং খেলছে, কোনোদিন রোহিত স্ট্যার্লিং খেলছে না। এমন কিন্তু কোনো ব্যাপার না যে কোনো প্লেয়াররা ফর্মে নেই, সব প্লেয়ারই ফর্মে আছে। তো সুতরাং পেপ যে জিনিসটা করে, ক্লব যে জিনিসটা করে, সেই জিনিসটা কিন্তু করা উচিত, যে একটা প্লেয়ার যদি খারাপ খেলে তাদেরকে সময় দেওয়া উচিত, কিন্তু একই লাইন আপ বজায় রাখা উচিত, লাইন আপে চেঞ্জ করা উচিত না। আমি জানি না মারুসিও পোচেত্তিনো সেটা কেন করে, প্রত্যেকবার লাইন আপ চেঞ্জ, এটা করে তো মানে পরপর 2টো সিজন চেলসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ, এমনকি ইউরোপা কনফারেন্স লিগও নেই, ইউরোপা লিগেও নেই, একদম পয়েন্ট টেবিলের নিচে। এই মাঝে নটি জয়, নটি ম্যাচ তারা কিন্তু হেরেছে, এবং সমস্ত কাপ থেকে তারা বাদ পড়েছে। জানি না এরপরও চেলসি ম্যানেজমেন্ট তাদের নিজেদের থেকে কী সিদ্ধান্ত নিচ্ছে, আশা করি ভবিষ্যতের জন্য পজিটিভ সিদ্ধান্তই নেবে। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সমস্ত কিছু স্ট্যাটাস আপনারা দেখতেই পেলেন। ম্যানচেস্টার সিটির জয় হয়েছে, ম্যানচেস্টার সিটির জন্য ভবিষ্যতের জন্য শুভকামনা রইল, আর চেলসির জন্য যাতে তারা একটু পজিটিভ চিন্তাভাবনা করে, তাদের ম্যানেজমেন্ট এবং যে কোচ আছে, সেই আশা করি। তো চলুন বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হবে আবার একটি ভিডিওতে, যে ভিডিওটি হবে আরও একটি গুরুত্বপূর্ণ কি ম্যাচ নিয়ে, যেখানে আপনারা আমার ব্যক্তিগত মতামত দিয়ে অ্যানালাইসিস হবে। যারা ফুটবলটাকে ভালোবাসেন বা বোঝেন, তারা ভিডিওটা যদি ভালো থাকে তারা লাইক করে দেবেন, এবং আপনার সমস্ত যে ফুটবল ফ্যানরা আছে বা ফুটবল প্রেমী বন্ধুরা আছে তাদের কাছে পৌঁছে দেবেন, এবং আশা করছি তাদের এই অ্যানালাইসিসটা দেখে ভালো লাগবে, বা আপনাদের কী মতামত সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।